আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইনশাআল্লাহ ভালো আছো বাসায় বাবা মাদেরকে নিয়ে, এবং আমাদের এই করোনা ভাইরাসে যারা অ্যাফেক্টেড হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, তারা যেন অতি সত্বর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তো সর্বপ্রথমে আমি রাশি কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং উপাধ্যক্ষ মহোদয়কেও জানাবো তারা এই মহান একটা উদ্যোগ নেওয়ার জন্য। ছাত্রছাত্রীরা তোমার বাড়িতে বসে টেবিলে একাই পড়াশোনা করতেছো, অনেক বোর হয়ে গেছো, সেই জন্য আমরা তোমাদের পড়াগুলোকে অনুশীলন করার জন্য আমাদের এই আয়োজন। তো তোমরা যারা সেটের সামনে বসে আসো, তোমরা একটা কাজ করো, খুব তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে যাও। আমরা কিছু কাজ দিব তোমাদেরকে, আমার সাথে সাথে তোমরা সেগুলো করবে, ইনশাআল্লাহ তোমরা একটা উপকার করবে। আমরা আজকে যে বিষয়টা তোমাদের পড়াবো, আমাদের উদ্ভিদ বিজ্ঞানের 9ম অধ্যায়ে রেসপিরেশন, প্ল্যান্ট রেসপিরেশন, যেটা আমরা বাংলায় বলি শ্বসন, সেটা আমরা তোমাদের দেখাবো। আমি প্রফেসর আল মামুন চৌধুরী, ডিপার্টমেন্ট অফ বোটানি, রাশি কলেজ, রাজশাহী। আমার এখানে তোমরা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ক্লাসের শেষে যদি তোমাদের প্রয়োজন হয় এই মোবাইল নাম্বারে আমাকে রিং করো, অথবা এই ভিডিওটা তোমাদের সেটের মধ্যে থাকবেই। তোমাদের প্রয়োজন বোধে যে কোনো সময় আমাকে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করার চেষ্টা করবে, আমি তোমার উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা চলে যাই আমাদের মূল আলোচনা অংশে। আমরা আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো রেসপিরেশন। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আসো, তোমাদের প্রি টেস্টের জন্য এই সিলেবাসে এটা আছে, এবং তোমরা যারা পরীক্ষার্থী 2020 সালে পরীক্ষা দিবে, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ইচ্ছা করলে দেখতে পারবে বোর্ডে 16, 17, 18 সালে এই যে আজকে যে চ্যাপ্টারগুলো আমি পড়াবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাই সরাসরি আমাদের মূল বিষয়। রেসপিরেশন বা শ্বসন। আমরা সবাই জানি শ্বসন কাকে বলে, তবে আজকে আমরা প্রতিটা জিনিস তোমরা সহজভাবে শ্বসনকে কিভাবে উপস্থাপন করতে পারো সেভাবে আমরা দেখানোর চেষ্টা করব। শ্বসন কাকে বলে এটাও আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভুলেও যাও সংজ্ঞাটা তোমরা নিজেরাই বানাতে পারবে, সেইভাবে আমি আগে রিয়াকশনটা লিখি, তারপরে আমরা এটাকে বলে দেবো তোমাদেরকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডে শ্বসনের যেটা স্বভাব শ্বসনের সংজ্ঞা আমরা বিক্রিয়াটা লিখেছি। এখান থেকে যদি আমরা শ্বসনের সংজ্ঞাটা বলতে চাই খুব ইজিতে, আমরা কোনো সংজ্ঞা মুখস্থ করার আমাদের প্রয়োজনই নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা গ্লুকোজ, এটা অক্সিজেন, এখানে বিভিন্ন এনজাইম, আমরা দেখতে পাচ্ছি এখানে শক্তি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আমরা যদি শ্বসনের সংজ্ঞাটা ভুলে যাই আর বিক্রিয়াটা যদি আমরা বারবার দেখি এবং একটু যদি মনে থাকে আমাদের, তাহলে আমরা এমনিতেই বলতে পারবো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষস্থ জটিল শর্করা জাতীয় খাদ্য সাধারণত অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন এনজাইমের সাহায্যে শক্তি উৎপন্ন করে এবং উপজাত হিসাবে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে। তাহলে এই সংজ্ঞাটা আমরা এখান থেকে পাচ্ছি, অর্থাৎ গ্লুকোজ সাধারণত অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে শক্তি উৎপন্ন করে, একে শ্বসন বলে। আর আমরা সবাই জানি শ্বসন কাকে বলে এবং শ্বসন কখন হয়, কোথায় হয়, কেন হয়। শ্বসন প্রত্যেকটা জীবন্ত কোষে, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, প্রত্যেকটা জীবন্ত কোষে প্রত্যেকটা সেকেন্ডে প্রতি মুহূর্তে শ্বাসকার্য চলে, তার জন্য প্রয়োজন অক্সিজেন। তবে নিম্ন শ্রেণীর যারা প্রাণী, নিম্ন শ্রেণীর যারা জীব, ছোট্ট জীব, তাদের যেমন ইস্ট, কিছু ব্যাকটেরিয়া, তাদের শ্বসন অক্সিজেনের প্রয়োজন নেই। সেজন্য আমরা শ্বসনকে আমরা কয় ভাগে ভাগ করি? আমরা শ্বসনকে আমরা 2 ভাগে ভাগ করি।
আমরা যে বোর্ডে দেখতে পাচ্ছি একটা সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাধ শ্বসন। আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে সবাত শ্বসন, অবাধ শ্বসন। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, আর অবাধ শ্বসন অক্সিজেনের প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম শ্বসন কাকে বলে। তাহলে কোষস্থ জটিল খাদ্য সাধারণত অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন এনজাইমের সাহায্যে শক্তি উৎপন্ন করে, তাকে বলি আমরা শ্বসন। আমরা শ্বসনকে মূলত দুই ভাগে ভাগ আমরা এখানে বোর্ডে দেখাচ্ছি, একটা সবাত শ্বসন, একটা অবাধ শ্বসন। আমরা সবাত শ্বসনের ভাগগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি বোর্ডে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা পাইরুভিক অ্যাসিডের জারিকীয় কার্বক্সিলের হরণ, ক্রেবস সাইকেল আর প্রান্তীয় শ্বসন। অপরদিকে অবাধ শ্বসনে আমরা দেখতে পাচ্ছি ওখানে হয় গ্লাইকোলাইসিস হয়, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, আর একটা যেটা ফার্মেন্টেশন বা গাজন প্রণালী। তো মূলত আজকে আমরা তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, কারণ আমাদের শ্বসনের মূল চ্যাপ্টারে এই গ্লাইকোলাইসিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার আগে বলে নিই সবাত শ্বসন আর অবাধ শ্বসনের মধ্যে পার্থক্য আমরা পরে এই রিয়াকশনগুলোর পরে আমরা দেখিয়ে দিব। আমরা আজকে মূলত যেটা পড়াবো তোমাদেরকে গ্লাইকোলাইসিস, তোমাদের আগেই বলেছি যে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আমি একটা একটা করে বিক্রিয়া করাবো, তোমরা এই বিক্রিয়াগুলো সুন্দর করে খাতায় লিখবা এবং প্র্যাকটিস করবা। দেখবে যে কত সহজে এই শ্বসনটাকে আমরা গ্লাইকোলাইসিসটাকে আমরা কত সহজে আমরা নিজেরা আয়ত্ত করতে পারছি। তা আমরা বন্ধুরা তাহলে আমরা সরাসরি চলে যাই, শ্বসনে চলে যাই, গ্লাইকোলাইসিসে। আরেকটা বলে নিই, এই যে আমরা গ্লাইকোলাইসিসটা আমরা আজকে দেখাচ্ছি, আমাদের শ্বসনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই গ্লাইকোলাইসিস। এখানে 10টা বিক্রিয়া রয়েছে। এই বিক্রিয়াগুলো আমরা গাঠনিক সংকেত দিয়ে দেখাবো। যদিও তোমাদের পরীক্ষায় গাঠনিক সংকেত যদি নাও লিখতে পারো সমস্যা নেই, বাংলা লিখে দিলে হবে। তবে গাঠনিক সংকেত দিয়ে যদি আমরা এটা লিখি তাহলে কি হবে, এর ভিতর থেকে অনেক আমরা এমসিকিউ গুলো নিজেরা পড়তে পারবো, নিজেরা করতে পারবো। সেটা আমরা আসতেছি। আমরা গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লাইকোলাইসিস কাকে বলে আমরা একটা রিঅ্যাকশনের মাধ্যমে ছোট্ট একটা C6H12O6 শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, গ্লাইকোলাইসিস করার আগে আমি এখানে লিখছি গ্লুকোজ 3 কার্বন -3 কার্বন, আর এখানে আমরা লিখলাম পাইরুভিক অ্যাসিড। অর্থাৎ এখানে আমরা খুব ভালো করে বুঝতে পারছি 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ ধাপে ধাপে বিভিন্ন এনজাইমের মাধ্যমে ভেঙে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। তবে এই পদ্ধতিটা আমি যেটা দিলাম সেটা সামারি রিঅ্যাকশন, এক লাইনে। এটাকে আমরা 10টা পৃথক পৃথক বিক্রিয়ার মাধ্যমে দেখাবো। পরীক্ষার সময় তোমাদের বিক্রিয়া না লিখলেও চলবে, বাংলা লিখলেও হবে। তবু বিক্রিয়া দিয়ে যদি আমরা এটাকে অনুশীলন করতে পারি তাহলে এর ভিতর থেকে যতগুলো সৃজনশীল প্রশ্ন, যতগুলো এমসিকিউ প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা খুব সহজেই আয়ত্তে আনতে পারবো। তো আমরা আবার একটু দেখে নিই। এই যে গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ ভেঙে 3 কার্বন বিশিষ্ট। তবে এই যে গাঠনিক সংকেতগুলোকে সহজলভ্য করার জন্য, সুন্দর করে বোঝার জন্য কতগুলো পদ্ধতি আমরা এখানে একটু দেখব। প্রথমে আমরা যেটা করব বাসায়, এই 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ, এই 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজটাকে আমরা প্রথমে গাঠনিক সংকেত দিয়ে কিভাবে লিখতে হয় সেটা আমরা পদ্ধতিটা একটু দেখে নিই। এতে করে আমাদের সুবিধা হবে। 1 2 3 4 5 6টা কার্বন। আমরা এই আণবিক সংকেতটাকে গাঠনিক সংকেত কিভাবে তোমরা একটু জানো, তবুও আমরা অনুশীলনের জন্য আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা 2 বার ওয়াইজ ডান দিকে, যদি ওয়াইজ থাকে তাহলে অবশ্যই এটা হবে H
এটা হবে OH H। এই গেল গাঠনিক সংকেত। তোমরা বাসাতে একটা কাজ করবে, প্রথমেই এই বিক্রিয়াগুলো করার আগে এই যে গ্লুকোজের যে গাঠনিক সংকেতটা 6 কার্বন বিশিষ্ট, এটা তোমরা খাতাতে অন্তত 10 বার করে লিখবা, তাহলে এই অনুশীলনটা করা আরো ইজি হবে। অনেকে এই গাঠনিক সংকেত থেকে ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট প্রথম একটা যদি আমরা গাঠনিক সংকেত লিখি, তাহলে বারবার করে যদি 10-15 বার লিখি, তাহলে আমাদের মধ্যে আয়ত্তে চলে আসবে। আমাদের দুইটা গাঠনিক সংকেত বেশি প্রয়োজন হয়, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের বেলায় শুধু জাস্ট এখানে একটু তফাৎ হবে। এখানে ফ্রুক্টোজের বেলায় যেটা হবে সেটা হবে এখানে এটা এই হয়ে যাবে, আর এখানে হবে কিটোনিক গ্রুপ। আগেটা ছিল অ্যালডিহাইড গ্রুপ, এটা হবে কিটোনিক গ্রুপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে গ্লুকোজের গাঠনিক সংকেত 6 কার্বন বিশিষ্ট, আর ফ্রুক্টোজের যেটা আমরা কিটোনিক গ্রুপে দেখাচ্ছি এটা আমরা ওটা 10 বার, এটা 10 বার যদি আমরা রেগুলার একটু লিখি, খাতায় প্র্যাকটিস করি, তাহলে এই 10টা বিক্রিয়া খুব সহজেই আমরা লিখতে পারবো পরীক্ষার খাতায় বা অনুশীলনের জন্য যে কোনো জায়গায় যেটাই আসুক। আমরা এখন মূল ফর্মে চলে যাই। এই গ্লাইকোলাইসিস, এই 10টা রিঅ্যাকশন করার জন্য আমাদের 10টা এনজাইমের প্রয়োজন হয়, উৎসেচকের প্রয়োজন হয়। তো অনেক সময় আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা ওরা এনজাইমগুলো ভুলে যায়। এই আমরা যেন ভুলে না যাই, এই জন্য আমরা মজা করে এই এনজাইমগুলোতে একটা শব্দ তৈরি করেছি। শব্দটা কি তোমরা খাতায় লিখে নাও। শব্দটা হচ্ছে এটা একটা মজার একটা শব্দ। কি লিখলাম? কি কাই ডেক মেকা। অনেক সময় পরীক্ষার সময় আমরা বোর্ডের কোশ্চেনও আমরা এসব আমরা করে থাকি যে গ্লাইকোলাইসিসে যে 10টা উৎসেচক ব্যবহৃত হয়, এই 10টা উৎসেচকের ধারাবাহিক নামগুলো লিখো। আমরা যদি ছাত্র বন্ধুরা তোমরা মনে রাখবে, যদি এই একটা শব্দ মনে রাখি, তাহলে আমরা 10টা বিক্রিয়াতে যে 10টা উৎসেচক আমরা খুব সহজে লিখতে পারবো। কিভাবে আমরা দেখে নেই। এটা কি? কেতে কাইনেস, আইসোমারেস, কাইনেস, অ্যালডোলেস, আইসোমারেস, ডিহাইড্রোজেনেস, কাইনেস, মিউটেস, ইনোলেস, কাইনেস, এটা লাস্টেরটা অটোমেটিক্যালি, অর্থাৎ আপনা আপনি। শিক্ষার্থী বোনরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা এখানে উপরে 2 কালার দিয়ে লিখেছি। আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2 কালার দিয়ে আমরা লেখার চেষ্টা করেছি এখানে, যে কি কাই ডেক মেকা পর্যন্ত একটা কালার, তারপরে দেখো তোমরা সবুজ কালার একটা, লাস্টে একটা, আর একটা পিঙ্ক কালার। প্রথমে দেখো কাইনেস। তোমরা বাসায় যারা বসে আছো সেটার সামনে তোমরা ইচ্ছা করলে এই শব্দগুলো লিখে নিতে পারো, অথবা পরেও লিখতে পারো। প্রথমে দেখো কেতে কাইনেস। এখানে কতগুলো জিনিস আমি লিখবো, সেটা আমাদের কিছু মনে রাখতে হবে। এই একটা লাইন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে 10টা বিক্রিয়া আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আমরা সহজেই লিখতে পারবো। প্রথমটা আমরা দেখে নিই। যখন বিক্রিয়াতে আমাদের কাইনেস আসবে, তখন অবশ্যই আমাদের বিক্রিয়ার শুরুতে এটিপি আসবে এবং এখান থেকে বেরোবে ADP। আমরা সবাই জানি এটিপি মানে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, আর এডিপি হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। আমরা যখন বিক্রিয়াগুলো করাবো তখন সেটা আমরা দেখাবো। আগে আমি এই জিনিসটা দেখে নিই এবং তোমরা বাসায় যারা বসে আছো তোমরা একটু লিখে নাও। এরপরে আইসোমারেস। এনজাইমের বৈশিষ্ট্য হলো, যদি বিক্রিয়ার বাম দিকে অ্যালডিহাইড গ্রুপ থাকে, তাহলে সেটা হয়ে যাবে কিটোনিক গ্রুপ, অথবা যদি কিটোনিক গ্রুপ থাকে তাহলে হয়ে যাবে অ্যালডিহাইড গ্রুপ। এটার বৈশিষ্ট্য মনে রাখার জন্য। আমরা এই শব্দগুলো যদি মনে রাখি, আমরা যখন বিক্রিয়াগুলোতে আসবো, খুব সহজেই আমরা এই বিক্রিয়াগুলো একদম যেখানে সেখানে যে যখন বলবে আমরা সাবলীলভাবে লিখে দিতে পারবো। এরপরে আবার কাইনেস আসলে একই অবস্থা। এখানে হবে, প্রথমে আমরা এখানে একটু ভাগ করে নিই।
শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করতেছো যে আমি দুইটা কালার ইউজ করেছি, ওখানে দুইটা কালার ইউজ করেছি, যে লাল কালার সবুজ কালার। লাল কালারে এদিকে একরকম, তারপরে ওইদিকে যে একটু আলাদা হয়ে যাবে। এখানেও একই হবে, এখানেও প্রথমে আসবে এটিপি, তারপরে বিক্রিয়া শেষে আমরা এডিপি। এখন একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি যখন বিক্রিয়াগুলো দেখাবো একটা একটা করে এই কথাগুলো বারবার আসবে। এরপরে অ্যালডোলেজ। অ্যালডোলেজ মানে হচ্ছে আমরা যখন অ্যালডোলেজ আসবে তখন মনে রাখবো, আমরা আগেই দেখাচ্ছি এখানে 6 কার্বন বিশিষ্ট ছিল, আমাদের মূল জিনিস আমরা পাবো কি 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড। এই অ্যালডোলেজে এসে 6 কার্বন 3 কার্বন 3 কার্বনে ভাগ হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের কি হলো, এই যে 6 কার্বনটা থাকবে, এই 6 কার্বন 3 কার্বন প্লাস 3 কার্বনে ভাগ হবে। এই শব্দগুলো খেলে জাস্ট ছোটখাটো শব্দগুলো আমরা একটু মনে রাখবো। আমি বোর্ডেও দেখাইছি, প্রজেক্টরে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো। এরপরে আবার আইসোমারেজ। আইসোমারেজের একই বৈশিষ্ট্য, যদি বাম দিকে অ্যালডিহাইড গ্রুপ থাকে কিটোনিক গ্রুপ, আর যদি কিটোনিক গ্রুপ থাকে তাহলে অ্যালডিহাইড গ্রুপ। এরপরে আমাদের এই অ্যারোর বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস এখানে এসে আমরা খেয়াল করব যে ডিহাইড্রোজেন এনজাইম যখনই আসবে, ডিহাইড্রোজেনেস মানে হাইড্রোজেনের অপসারণ, এখানে এনএডিপি এনএডিপি যদি আসে তাহলে হয়ে যাবে NADPH2, অথবা এটা উল্টাটা। তাহলে আমরা একটু দেখে নিই যে ডিহাইড্রোজেনেজ আগ পর্যন্ত প্রথমে যদি কাইনেজ আসে এটিপি যদি থাকে তাহলে হয়ে যাবে এডিপি, যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে হবে কিটোনিক গ্রুপ, আর কিটোনিক গ্রুপ থাকলে হবে অ্যালডিহাইড গ্রুপ। কাইনেজ আবার এটিপি আবার এডিপি, অ্যালডোলেজ এসে 6 কার্বন বিশিষ্টটা ভেঙে হাফ হাফ 3 কার্বন 3 কার্বন হয়ে যাবে, আর এখানে ডিহাইড্রোজেন দেখলাম। এরপরে আমরা পরের ধাপে যাব, অ্যারোর পরের দিকে। এইখানে যখন কাইনেজ আসবে তখন আমরা একটু আলাদা কালার ইউজ করি, সুবিধা হবে। এখানে আসবে এটিপির পদে, এখানে আসবে এডিপি বেরোবে, এটা এখানে এটিপি উল্টা। তাহলে এই কাইনেজ আসলে এডিপি বেরো যাবে এটিপি, কারণ আমাদের মনে রাখতে হবে আমরা যে গ্লুকোজটা ইউজ করেছি সেই গ্লুকোজের কোনো ফসফেট ছিল না, আমরা যে ফাইনাল প্রোডাক্ট পেলাম পাইরুভিক অ্যাসিড সেখানেও কোনো ফসফেট ছিল না। এরপরে আমরা দেখি মিউটেজ। মিউটেজে কি হবে, মিউটেজে একটা শব্দ আমরা মনে রাখবো মিউচুয়াল, অর্থাৎ এখানে ফসফেটের একটা স্থানে পরিবর্তন হবে, মিউচুয়াল ফসফেটের স্থানে পরিবর্তন হবে, মনে রাখতে হবে মিউচুয়াল হবে এখানে। এবারে ইনোলেজ। ইনোলেজ এনজাইম এসে এখানে যদি আসে তখন মনে রাখতে হবে বিক্রিয়া থেকে আমার 1 অণু পানি বেরিয়ে যাবে, এটা আমাকে মনে রাখতে হবে যখন ইনোলেজ আসবে, এটা আমরা মনে রাখবো ইনোলেজ। এরপরে আবার কাইনেজ। কাইনেজ যখন আসবে আবারও একইভাবে এডিপি বেরিয়ে যাবে এটিপি, অর্থাৎ বিক্রিয়াতে যতগুলো ফসফেট আমরা যেভাবে আমরা প্রবেশ করিয়েছি ঠিক ওইভাবেই ফসফেটগুলো আবার বেরিয়ে যাবে। আর লাস্টে এটা কোনো এনজাইম নয়, এটা কোনো এনজাইম নয়, আপনা আপনি অর্থাৎ অটোমেটিক্যালি অ্যারেঞ্জটা শুধু চেঞ্জ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে এই লাইনটা একটু লিখে নাও এবং এই শব্দগুলো একটু মনে রাখবা। আমরা এখন বিক্রিয়াতে চলে যেতে পারবো, বিক্রিয়াগুলোতে যাব, এই শব্দগুলো আমরা মনে রাখবো, খুব সহজে বিক্রিয়াগুলো আমাদের হয়ে যাবে এবং আমরা বারবার অনুশীলন করলে আমরা যখন তখন এই বিক্রিয়াগুলো লিখতে পারবো এবং আমাদের জন্য খুব সহজ হবে এই গ্লাইকোলাইসিসটা বোঝার জন্য। তো আমরা এই লাইনটা আমি আবার একটু বলে দিচ্ছি। কাইনেজ প্রথমে যখন এনজাইম আসবে এটিপি এডিপি, আইসোমারেজে অ্যালডিহাইড থাকলে কিটোনিক গ্রুপ, আবার এটিপি এডিপি বেরোবে, অ্যালডোলেজে 6 কার্বন বিশিষ্ট যৌগটা ভেঙে 3 কার্বন 3 কার্বনে পরিণত হবে। ডিহাইড্রোজেনেজে এই ধরনের আসবে NADPH2 নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর এখানে রিডিউসড নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট আমরা জানি এগুলো। এর পরে জাস্ট উল্টা, কাইনেজ আসলে প্রথমে হবে এডিপি পরে আসবে এটিপি, আর এখানে আমরা বলেই দিলাম মিউচুয়াল হবে। আর এখানে ইনোলেজ আসলে আমাদের মনে রাখতে হবে 1 অণু পানি বিক্রিয়া থেকে বেরিয়ে যাবে, আবার এডিপি এটিপি এবং অটোমেটিক্যালি হয়ে যাবে। তা আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারলে। আমরা এখন চলে যাব আমাদের মূল বিক্রিয়াতে।
মূল বিক্রিয়াতে আমরা চলে যাব এখন। বিক্রিয়া নাম্বার 1। প্রথমে আমরা জানি যে গ্লুকোজ ধাপে ধাপে ভেঙে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ ধাপে ধাপে ভেঙে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড পরিণত হবে। একেই বলা হয় গ্লাইকোলাইসিস। যদি পরীক্ষায় আমাদের সংজ্ঞা আসে, আমাদের ক খতে সাধারণত সংজ্ঞা এবং কেন হয় এটা আমাদের প্রশ্নগুলো আসে, আমরা তাহলে বলবো যে গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ। আমরা লিখে নিই, তোমরা আমার সাথে সাথে লিখে নাও। তাহলে গ্লুকোজ, এটাকে আমরা আরেকটা নাম আমরা জানি, এর নাম গ্লুকোজ অথবা হেক্সোজ। যেহেতু এটা 6 কার্বন বিশিষ্ট, এটাকে গ্লুকোজ অথবা কি বলা হয়, হেক্সোজ। তো আমরা এখানে ছোট্ট করে কি কাই দেখ এটা লিখে রাখি, কি কাই দেখ মেকা, এই শব্দটা মনে রাখবা। হ্যাঁ, এই শব্দটা আমি তৈরি করেছি, এটা শব্দগুলো তোমাদের সুবিধার জন্য, সুন্দর করে বোঝার জন্য এটা তৈরি করা হয়েছে। তো প্রথমেই দেখো, আমরা এখানে তোমাদের বলছিলাম যে প্রথমে যখন কাইনেজ আসবে তখন অবশ্যই আমাদের বাম দিকে আসবে হলো এটিপি, আর আমাদের এদিকে যেটা বেরোবে সেটা হচ্ছে এডিপি। কেমনি কি হলো পরে আমরা দেখাচ্ছি। এটিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আমরা এখানে 6 কার্বন বিশিষ্ট 1 2 3 4 5 6 গ্লুকোজ এটিপির সাহায্যে বিক্রিয়া করবে। তাহলে এখানে এনজাইম যেটা হবে, আমরা এনজাইমের নামটা জেনেই গেছি আগে, কাইনেজ। কাইনেজ, তাহলে গ্লুকোজ এটিপির সাহায্যে কাইনেজ এনজাইমের মাধ্যমে কি তৈরি হবে, এই প্রথম একটা বিক্রিয়া দেখা হয়ে গেলে আমরা এখন দেখব যে এইখানে এই যে এটিপি হয়ে গেল এডিপি, অর্থাৎ 3 ফসফেট বিশিষ্ট হয়ে গেল 2 ফসফেট বিশিষ্ট। প্রথম ফসফেটটা প্রবেশ করবে এইখানটায়, লাস্ট কার্বনে ফসফেট, আমরা এখানে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, অর্থাৎ হাইড্রোজেনটাকে সে প্রতিস্থাপন করে ফসফেটটা এখানে চলে আসলো। এটা আমাদের নাম কি ছিল, গ্লুকোজ অর হেক্সোজ। আমাদের যে তৈরি হলো যে প্রোডাক্টটা, সেটার নাম আমরা দিব গ্লুকোজ। যেহেতু 6 নম্বর কার্বনের ফসফেট, সেই জন্য আমরা লিখব গ্লুকোজ 6 ফসফেট। আমাদের এই নাম্বারিং করার মাধ্যমে আমরা একটা জিনিস এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল, এটিপি থেকে একটা ফসফেট বেরিয়ে এটা হয়ে গেল এডিপি, এবং এই এখান থেকে একটা ফসফেট চলে গেল 6 নম্বর কার্বনে, সেই জন্য এটার নামকরণ হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। এই প্রথমে একটা বিক্রিয়া যদি আমরা আয়ত্তে আনতে পারি, এখন এই বাকি বিক্রিয়াগুলো পর্যায়ক্রমে খুব সহজেই চলে আসবে। তাহলে আমাদের গ্লুকোজ হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। এখানে একটু আরেকটা ব্যাপার থাকে, এখানে যেহেতু এই কাইনেজ গ্লুকোজকে সে জারিত করতেছে, সেই জন্য এটার নামকরণের সাথে এই নামকরণটা আমরা একটু মিলাবো। এখানে এটা ছিল হেক্সোজ, এই জন্য এটাকে আমরা কাইনেজ না বলে এটাও বলতে পারি যে হেক্সো কাইনেজ। তাহলে এনজাইমটা পরিপূর্ণ নাম হয়ে গেল এখানে এসে, যে এটার নাম হয়ে গেল এনজাইমটা হেক্সো কাইনেজ। তাহলে আমরা এখান থেকে কতগুলো জিনিস শিখতে পারলাম, যে ফসফেটটা গেল কোথায়, কত নাম্বার কার্বনে, এটা তো এমসিকিউ প্রশ্ন আসতে পারে। প্রথমে এটিপি ইউজ হলো, প্রথমে একটা এটিপি বেরোলো,
6 নম্বর কার্বনের ফসফেটার লাগলো, সেটা আমরা দেখতে পেলাম। এখানে এই কাইনেজের নামকরণটা পরিবর্তন হলো কেন? যেহেতু এটাকে বিক্রিয়া হেক্সোকাইনেজ, সেজন্য এর নাম হয়ে গেল হেক্সোকাইনেজ। প্রথমে একটা বিক্রিয়া আমাদের হয়ে গেল। আমাদের মনে রাখতে হবে, আমাকে যেতে হবে পাইরুভিক অ্যাসিডে। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। 1 নম্বর বিক্রিয়া হয়ে গেল, আমাদের কাইনেজের কাজ হয়ে গেল। এরপরে আসবে আমাদের আইসোমারেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা কাজ করো, তোমরা এটাকে উঠিয়ে নাও, তোমাদের খাতায় তুলে নাও। এটা আমি এটাকে একটু ঘষা মাজা করে এখানে কাজটা করে ফেলবো। এবারে আমাদের পরবর্তী যে এনজাইম, এটা হয়ে যাবে 1 নম্বর রিঅ্যাকশন ছিল, এটা হয়ে যাবে 2 নম্বর। পরবর্তী যে আমাদের এনজাইম, তার নাম হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ। তোমাদের আগে বলেছিলাম যে আইসোমারেজ যখনই আসবে, যদি বাম দিকে অ্যালডিহাইড গ্রুপ থাকে, তাহলে কি হবে? ডান দিকে হয়ে যাবে কিটোনিক গ্রুপ। আর কিটোনিক গ্রুপ সাধারণত আমরা জানি 2 নম্বর কার্বনে হয়। যোগটা যতই ছোট বড় হোক 2 নম্বর কার্বনে হয়। তাহলে আমরা যদি এখানে এই এইচটাকে তুলে দিলাম, আর এই এইচটাকে এইদিকে দিয়ে দিলাম, দিলে আমরা এখানে এটা চলে গেল, এটা আমাদের চলে গেল, এখানে আমাদের কিটোনিক গ্রুপটা চলে আসলো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই যে আমরা এই দুটো হাইড্রোজেনকে এখান থেকে হটিয়ে দিলাম, এই দুটো হাইড্রোজেন কোথায় চলে গেল? দেখো এখানে একটা হাইড্রোজেন বেড়ে গেল, এখানে একটা হাইড্রোজেন বেড়ে গেল, এবং এখানে ছিল কার্বনের, যেহেতু আমরা জানি এর 4টা বন্ড, এই বন্ডটা এখানে এসে কিটোনিক গ্রুপ হয়ে গেল। তাহলে ছিল অ্যালডিহাইড গ্রুপ, যেটার নাম ছিল গ্লুকোজ, হয়ে গেল কিটোনিক গ্রুপ, যেটার নাম হয়ে যাবে ফ্রুক্টোজ। আর যেহেতু এখানে 6 কার্বন আছে, এখানে কার্বন আছে ফ্রুক্টোজ 6 ফসফেট, জাস্ট নামটা আমাদের পরিবর্তন হয়ে গেল। গ্লুকোজ 6 ফসফেট ছিল, হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট। দেখো কত সোজা, অল্প একটু পরিবর্তনের মাধ্যমে আমাদের 2 নম্বর বিক্রিয়াটাও হয়ে গেল। তাহলে আমরা হয়ে গেল আমাদের কাইনেজ, হয়ে গেল আমাদের আইসোমারেজ। তোমরা নিশ্চয়ই এটা খাতায় উঠিয়ে নিয়েছো আইসোমারেজ। এরপরে আমাদের আবার আসবে এনজাইম কাইনেজ। এবারে বিক্রিয়া হবে আমাদের কি? কত নম্বর বিক্রিয়া? 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়াতে আমাদের কি আসবে? আবার এনজাইম কাইনেজ। প্রথমে আমরা লিখবো কাইনেজ। কাইনেজ আসলেই তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে আসবে এডিপি আসবে, আর ডান দিকে বেরিয়ে যাবে এডিপি। তার মানে বোঝা গেল শিক্ষার্থী বন্ধুরা, যে এই যে ফসফেট, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, 3টা ফসফেট হয়ে গেল, বা 2টা ফসফেট, তার মানে আবার একটা ফসফেট যোগ হবে এই যৌগটিতে। কেমনে যোগ হবে সেটা আমরা একটু দেখে নেই। কিচ্ছু না, এই ফসফেটটা এই হাইড্রোজেনটাকে সে প্রতিস্থাপন করবে, হয়ে এইখানে 2টা ফসফেট হয়ে গেল। যৌগটা ছিল একটা ফসফেট ফ্রুক্টোজে, এবার হয়ে গেল 2টা ফসফেট। তাহলে নামকরণটা একটু চেঞ্জ হবে। আগে ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, এবার হয়ে যাবে ফ্রুক্টোজ, আগে ছিল 6 ফসফেট, এবার হয়ে যাবে ফ্রুক্টোজ 1,6, কেউ বলে 20 ফসফেট, কেউ বলে ডাইফসফেট, বা আমরা যদি নাও বলি ফ্রুক্টোজ 1,6 ফসফেট, তবু আমাদের এটা হয়ে যাবে। তাহলে দেখো 3টা বিক্রিয়া হয়ে গেল আমাদের কাইনেজ পর্যন্ত। আরেকটা জিনিস এখানে একটু মনে রাখতে হবে আমাদের, যে প্রথম ফসফেটটা যোগ হয় শেষ কার্বনে, পরের ফসফেটটা যোগ হয় প্রথম কার্বনে। ঠিক আবার এখানে ফসফেটগুলো যখন বেরিয়ে যাবে, ঠিক একইভাবে প্রথমে বেরোবে প্রথম কার্বন থেকে, তারপরে শেষ কার্বন থেকে বেরিয়ে যাবে, ঠিক একইভাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং তোমরা বারবার যদি অনুশীলন করো। 3টা বিক্রিয়া আমাদের হয়ে গেল, কাইনেজ পর্যন্ত হয়ে গেল আমাদের। এবার আমাদের 4 নম্বর বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়াতে তোমাদের আগেই আমি বলেছিলাম, যখন অ্যালডোলেজ আসবে, তখন আমাদের এই 6 কার্বন বিশিষ্ট যৌগটা হয়ে যাবে
তিন তিনে ভাগ হয়ে যাবে, 3 কার্বন 3 কার্বন করে। কারণ আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কারণ আমরা জানি পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এবারে আমরা এনজাইমটা এখানে নিয়ে নিলাম, অ্যালডোলেস, অ্যালডোলেস এনজাইমটা আমরা নিয়ে নিলাম। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা প্রথমে এইটাকে এইখানে একটু কাট করে দেব। দেখা যাক, কাট করে দিই, 3 কার্বন বিশিষ্ট করে নিই। আমরা 1 কার্বন 1 2 3 তিনটা করে ভাগ করে নিলাম। পরে দেখতেছি ব্যালেন্স ঠিক আছে কিনা। আমরা এখানে ভাগ করে নিলাম 3 কার্বন, এখানেও আমরা 3 কার্বন। তাহলে প্রথমে যদি আমরা এটা প্রথমে লিখি তাহলে সি, ঠিক আছে, HO, অর্থাৎ এরকম একটা ফরমেশন আছে CH2OH, সরি আগে আমরা দেখে নিই যে ভাগটা আমাদের ঠিক আছে কিনা। হাইড্রোজেন একটা গুণে নেই, 1 2 3 4 5, আর এখানে আছে 1 2 3 4 5 6 7, এখানে 7টা ওখানে 5টা, তাহলে আমাদের এই ভাগটা ঠিক নেই। বাকি অন্যগুলো সব ঠিক আছে, এই ভাগটা হয়ে যাবে আমাদের ঠিক এইভাবে। তোমরা যদি বাসায় একটু কলম দিয়ে দাগ দিয়ে নাও, পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এখন দেখো আমরা যেটা হয়ে গেল আমাদের, যে হাইড্রোজেন 1 2 3 4 5 6, এখানেও 1 2 3 4 5 6, 6টা 6টা কার্বন, বাকিগুলো সবগুলো ঠিক আছে। এখন আমরা যদি এটা লিখি প্রথমে COH বলে কোনো শব্দ নেই, CHO, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেল আমাদের প্রথমটা। শেষেরটাকে লিখে নিই CH2OH, আর মাঝখানেরটা যা আছে তাই OH। তাহলে একটা হয়ে গেল আমাদের একটা অংশ। আরেকটা অংশ আমরা দেখবো এখানে। এখানে তো আমরা চেঞ্জ করি নাই, এটা এই ছিল, এটা বলেছে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট, এটা হচ্ছে এখানে ফসফেট, তাহলে এটা হয়ে যাবে এখানে ফসফেট। তাহলে সেক্ষেত্রে বলুন আমরা ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট যেটা ছিল ওটা আমরা বাম দিকে নিয়ে আসলাম, ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট বা বিসফসফেট যেটা ছিল, এই প্রথম অংশটা আমরা এখানে লিখলাম। এটা আমরা জানি, এটার নাম হচ্ছে সংক্ষেপে যদি আমরা লিখি 3PgAl, অর্থাৎ 3 নম্বর কার্বনে ফসফেট থাকার জন্য 3P, এটার নাম গ্লিসারল, সেই জন্য গ্লিসারলের G, আর এখানে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড, এই যে তিনটা মিলে নাম হয়ে গেল 3-ফসফোগ্লিসারলডিহাইড। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমরা খেয়াল করতেছো যে আমরা এই গাঠনিক সংকেতে লেখার বদলে আমরা নামকরণগুলোও এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি, নিজেরাই করতে পারতেছি। এরপরে পরেরটা আমরা লিখবো এখানটায়। এই প্রথম অংশটা আমরা শেষে দিলাম, কিটোনিক গ্রুপ সবসময় 2 নম্বর কার্বনে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে CHHOH, তার মানে এটা এইভাবে হবে, কিটোনিক গ্রুপে যেভাবে থাকে OH। তাহলে আমরা এখানে 2টা যৌগ পেলাম, একটা হচ্ছে 3PGL ফসফোগ্লিসারলডিহাইড, আর একটা পেলাম এখানে আমরা ডাই হাইড্রক্সি অ্যাসিড। 2টা জিনিস আমরা পেলাম। এতক্ষণ আমরা ডান দিকে একটা করে পাচ্ছিলাম, এখন আমরা 2টা পেলাম। এই বিক্রিয়াটা হলো 4 নম্বর বিক্রিয়া, অ্যালডোলেস। তাহলে আমরা একটা জিনিস এখানে পেলাম যে অ্যালডোলেজে এসে আমাদের 6 কার্বন বিশিষ্ট যৌগটা 2টা যৌগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে 3PGL আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন, একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আর একটা কিটোনিক গ্রুপ। আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন কোনো বড় যৌগ অ্যালডিহাইড যুক্ত যৌগ হোক আর কিটোনিক যুক্ত যৌগ, দুটো 2 ভাগ হয়ে গেলে দুটা 2 ধরনের যৌগ হয়, একটা অ্যালডিহাইড গ্রুপ হয় আর একটা হয়ে যায় কিটোনিক গ্রুপ। আমরা এখানে 2টা পেয়ে গেলাম। এখন আমরা আবার চলে আসবো আইসোমারেজ এনজাইম।
আমরা বারবার বলছিলাম আইসোমারাইজ এনজাইম, এখানে আমরা এটা 4 নাম্বার বিক্রিয়া হয়ে গেল। তোমরা বইতেও খেয়াল করবে এবারে যে বিক্রিয়াটা করব এই বিক্রিয়াটা কোনো নাম্বার থাকবে না, জাস্ট আমরা এই অ্যালডিহাইড গ্রুপটা, এই যে কিটোনিক গ্রুপটাকে আমরা অ্যালডিহাইডে পরিণত করব। এটা আমাদের এখানে থেকে গেল একটা দুইটা যৌগ। এখন এইটাকে আমরা জাস্ট একটু পরিবর্তন করে নেব, CH2OH কিটোনিক গ্রুপ, এখানে একটা ফসফেট CH2, ফসফেট থাকবে। আচ্ছা, এইটাকে আমরা আইসোমারেজ এনজাইমের মাধ্যমে ছিল কিটোনিক গ্রুপ, এটা হয়ে যাবে জাস্ট অ্যালডিহাইড গ্রুপ। তাহলে আবার একটু দেখে নিই আমরা যে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট, যেটা ছিল সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। একটা হয়ে গেল আমাদের অ্যালডিহাইড গ্রুপ, একটা হয়ে গেল আমাদের কিটোনিক গ্রুপ। খেয়াল রাখো এখানে দুটোতেই আমাদের ফসফেট বিদ্যমান। আমরা এখানে এইটা আমাদের থেকে গেল, এইটাকে আমরা পরিবর্তন করে আমরা আরেকটা অ্যালডিহাইড গ্রুপ 3 তৈরি করে নিলাম। এখন আমরা আসি 5 নাম্বার বিক্রিয়াতে। এই বিক্রিয়াটাকে উভমুখী বিক্রিয়া বলা হয়, অর্থাৎ প্রয়োজনে উদ্ভিদ কিটোনিক গ্রুপটা অ্যালডিহাইডে পরিণত করতে পারে, অ্যালডিহাইড গ্রুপটা প্রয়োজনে কিটোনিক গ্রুপে পরিণত করতে পারে। এবার আমাদের 5 নাম্বার বিক্রিয়া। এবার আমাদের 5 নাম্বার বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে 5 নাম্বার বিক্রিয়ার এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজেন এনজাইম যখনই আসবে তখন আমরা এখানে একটা বসবে আমাদের NADP, এখানে নতুন করে একটা যৌগ আসবে, একটা ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা এখানে একটু মনে রাখবো 5 নাম্বার বিক্রিয়াতে দুইটা জিনিস যোগ হবে, NADP নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই দুটো জিনিস আসবে, আমরা মনে রাখবো। আমরা খেয়াল রাখবো যে আমাদের যে প্রাপ্তি পাইরুভিক অ্যাসিড সেটা ছিল 3 কার্বন বিশিষ্ট, আমরা অলরেডি 3 কার্বনটা পেয়ে গেছি। এখন এইটা যখন আসবে, আমরা এতক্ষণ ATP দিয়ে ফসফেট যোগ করেছি বিক্রিয়াতে, এবার আমরা ফসফরিক অ্যাসিড দিলাম, একটা ফসফরিক অ্যাসিড দিয়ে আমরা ফসফেট যোগ করব। তো CH2OP এটা যা আছে তাই, 2 নাম্বার কার্বনেও যেটা থাকবে সেটা। এইখানে আমরা একটা খেয়াল করব, যেহেতু এখানে একটা ফসফেট আসবে, এই হাইড্রোজেনটা এখান থেকে বিতাড়িত হবে, অক্সিজেনটা কাছে চলে আসলো, আর এখানে ফসফেটটা যোগ হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের কার্বনের 4টা যোজনী, আমরা এখানে দেখতে পেলাম 2টা যোজনী, এখানে একটা কিটোনিক গ্রুপ চলে আসবে। আর এই NADটা আমরা দেখাচ্ছি সবগুলো, NADটা হয়ে যাবে NADPH2, আর এখানে একটা অক্সিজেন বেরোবে, আমরা এটা মিলাই দিচ্ছি। তাহলে কি হলো, আমরা এখন এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এতক্ষণ আমরা ATP দিয়ে বিক্রিয়ার মধ্যে আমরা ফসফেট প্রবেশ করিয়েছি, এখন আমরা ফসফরিক অ্যাসিড চলে আসলো। এই ফসফরিক অ্যাসিডের এই ফসফেটটা হাইড্রোজেনকে, এই হাইড্রোজেনটাকে বিতাড়িত করে চলে গেল এখানে ফসফেট, হাইড্রোজেনটা চলে গেল, আর এখানে 1 2 3 4
কার্বনের 4টা বন্ড, অক্সিজেন চলে আসলো। তাহলে এখানকার একটা অক্সিজেন এখানে আসলো, এখানকার আমার মোট 4টা অক্সিজেন এখানে চলে আসলো। এখানে আমরা ইচ্ছা করলে এখানে আমরা অক্সিজেনটা মিলে গেল আমাদের। আর এই যে হাইড্রোজেন 3 4, এই 4টা হাইড্রোজেনের মধ্যে চলে গেল, এখানে চলে গেল আমাদের 2টা, আর আরেকটা পানি দিয়ে বেরিয়ে যাবে হাইড্রোজেন, এখনো পানি। তাহলে এই অক্সিজেন দিয়ে অক্সিজেন মিলে গেল, 2টা হাইড্রোজেন 4টা হাইড্রোজেন আমাদের মিলে গেল। এই হলো আমাদের 5 নম্বর রিঅ্যাকশন। এবং এটা নাম তাহলে কি হলো, যেহেতু এটা 3 কার্বন বিশিষ্ট, তাহলে এটা গ্লিসারল। 3 নম্বর কার্বনের ফসফেট আছে এখানে 3p, তাহলে 3 ফসফেট গ্লিসারিক অ্যাসিড 3PGA। 3PGA নয়, এটা হবে 1,3-PG, কারণ 1 নম্বর কার্বনের ফসফেট, 3 নম্বর কার্বনের ফসফেট, তাহলে এটা নামকরণ হয়ে গেল 1,3। আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার আসি, যে বারবার বলছি যে তোমরা এই লাইনটা ভালো করে যেভাবে প্রথমে বলেছিলাম সেভাবে যদি আমরা বারবার মনে করি, বারবার এটা লিখি, এইটা আগে প্রথমে লিখতে হবে আর 10 বার লিখার পরে আমরা যে গাঠনিক সংকেতগুলো দিলাম, গ্লুকোজের, ফ্রুক্টোজের, এবং এখানে বিভিন্ন যে গাঠনিক সংকেতগুলো আসছে বারবার, 3-ফসফোগ্লিসারিল্ডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটন, এগুলো বারবার করে আমরা 10 বার করে যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা এই বিক্রিয়াগুলো খুব সহজে হয়ে যাবে। তোমাদের একটু বলে নিই যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রথমে যেটা আমরা তোমাদের বললাম যে শ্বসন কাকে বলে, সেটা প্রশ্ন আসতে পারে। শ্বসন কয় প্রকার সেটা আসতে পারে। আমি এই বিক্রিয়াগুলো দেখার পরে তোমাদেরকে পার্থক্যটা দেখাই দেবো। তারপরে আমাদের এখান থেকে ক্রেবস সাইকেল আছে, ক্রেবস সাইকেল গুরুত্ব কাকে বলে সেটা আমরা দেখব, জারণটা কি সেটা আমরা এখান থেকে জানবো। তো বিক্রিয়াগুলো আমরা 10টা বিক্রিয়া তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই 10টা এনজাইমের মাধ্যমে। তোমাদের পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন আসে, বারবার বলছি প্রশ্ন আসে যে 10টা বিক্রিয়া যে ব্যবহৃত এনজাইমগুলো এটা আলাদা আলাদা করে নামটা লিখা। তাহলে আমরা যদি এই একটা শব্দ মাত্র মনে রাখতে পারি যে কি কাই ডেকমেকা এই শব্দটা, তাহলে হবে কাইনেস, আইসোমারেজ, কাইনেস, অ্যালডোলেস, আইসোমারেজ, ডিহাইড্রোজেনেস, কাইনেস, মিউটেস, এনোলেস, কাইনেস, এটা আপনি এই 10টা বিক্রিয়া আমরা লিখতে পারবো। এবং সৃজনশীল প্রশ্নতে আসতেও পারে যে গ্লাইকোলাইসিসে ব্যবহৃত 5 নাম্বার উৎসেচকের নাম বলো, 4 নাম্বার উৎসেচকের নাম বলো, 5 নাম্বার বিক্রিয়ায় কি তৈরি হয়, 4 নাম্বার বিক্রিয়ায় কি তৈরি হয়। এভাবে যদি ভেঙে ভেঙে প্রশ্ন আসে আমাদের পরীক্ষার খাতায় যদি প্রশ্ন আসে, এবং ভর্তি পরীক্ষায় তোমরা তো দেবে, ভর্তি পরীক্ষা তো আসতে পারে এরকম জটিল কোনো প্রশ্ন, তাহলে আমরা একমাত্র বিক্রিয়ার মাধ্যমে যদি আমরা এই গ্লাইকোলাইসিসটাকে উপস্থাপন করতে পারি, আমার আশা করি যে তোমরা সুন্দরভাবে এটা রপ্ত করতে পারবে, বুঝতে পারবে। এবারে আমরা শেষের দিকে চলে এসেছি। তোমাদের আরেকটা প্রশ্ন খুব বেশি করে আসে, যেটা হচ্ছে সবাত ও অবাত শ্বসনের পার্থক্য। আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করেছি যে সবাত শ্বসন, অবাত শ্বসন। সবাত শ্বসন কাকে বলে, অবাত শ্বসন কাকে বলে আমরা সবাই খুব ভালো করে জানি। তো জানার আগে আমরা একটু জিনিস বলে নিই তোমাদের, যে ধরে নাও তোমার পরীক্ষার সময় ভুলে গেছো, পার্থক্যটা মনে নাই, একটা পয়েন্টও মনে নাই, শুধুমাত্র মনে আছে 2টা বিক্রিয়া। আমরা এই 2টা বিক্রিয়া থেকেই কিভাবে পার্থক্যগুলো খুব সহজেই লিখতে পারি সেটা একটা খুব মজা করে একটা দেখানোর চেষ্টা করছি। দেখো 2 নম্বরে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে, প্রথমে দেখো গ্লুকোজ, তারপরে দেখো যে অক্সিজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং 673 কিলোক্যালোরি শক্তি। অবাত শ্বসনে দেখো গ্লুকোজ, এখানে কোনো অক্সিজেন নেই, তারপরে দেখো ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড ও পানি, শক্তি। তাহলে তুমি যদি খাতাতে প্রথমেই 1 নম্বরে 2টা বিক্রিয়া লিখতে পারো, পাশাপাশি 2টা বিক্রিয়া, দেখো এই বিক্রিয়া থেকেই আমরা সবাত শ্বসন আর অবাত শ্বসনের পার্থক্যগুলো কত সোজা করে আমরা বলতে পারবো। তা আমরা প্রথমে দেখে নিই, 2টা বিক্রিয়া দিয়ে দিলাম 1 নাম্বার, তাহলে একটা পার্থক্য হয়ে গেল আমাদের। 2 নাম্বার, এটা হলো সবাত শ্বসন, অবাত শ্বসন। তো আমরা সবাই জানি সাধারণত সবাত শ্বসনে কি হয়, অক্সিজেন উপস্থিতিতে যেটা হয় সেটাকে বলে সবাত শ্বসন, আর অক্সিজেন ছাড়া যে শ্বসন কার্যকারিতা হয় সেটা হলো অবাত শ্বসন। তাহলে 2টা বিক্রিয়া হয়ে গেল আমাদের। 3 নম্বর বিক্রিয়া,
ধরে নাও আমাদের মনে নেই, কিন্তু দেখো তোমরা বিক্রিয়ার মধ্যেই দেখো যে এখানে শক্তির পরিমাণ 673 কিলো ক্যালোরি আর এখানে শক্তির পরিমাণ মাত্র 27 কিলো ক্যালোরি। তাহলে আমরা এটাও একটা পার্থক্য দিয়ে আসতে পারি যে এখানে তৈরি হয় 673 কিলো ক্যালোরি শক্তি আর এখানে তৈরি হয় মাত্র 27 কিলো ক্যালোরি শক্তি। তাহলে তিনটা পার্থক্য হয়ে গেল আমাদের। এরপরে আমরা আবার একটু খেয়াল করি যে এখানে কোনো অ্যালকোহল নেই, কিন্তু এখানে অ্যালকোহল আছে। তার মানে বন্ধুরা একটা জিনিস তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে সবাত শ্বসনে গ্লুকোজটা সম্পূর্ণ জারিত হয়ে বেশি পরিমাণ শক্তি 673 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়েছে, কিন্তু অবাত শ্বসনে তোমরা জানো যে অবাত শ্বসন সাধারণত অণুজীব, ইস্ট এই ধরনের এরাই কারণ করে। এখানে কি হলো, এখানে মাত্র 27 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করার পরে বাকিটা তাহলে এইটা থাকবে কিভাবে? অ্যালকোহলের মধ্যে থাকবে। অ্যালকোহলের মধ্যে থাকবে যে আমরা তালের তাড়ি, তারপরে খেজুরের রসের মধ্যে আমরা দেখতে পাই যে খেজুরের রস বা তালের তাড়ি আমরা যখন প্র্যাকটিক্যাল করাইছি তোমাদের মনে আছে তোমাদের যে আমরা কি সংগ্রহ করি? খেজুরের রস সংগ্রহ করি। তোমরা যদি খেজুরের রসটা সকালবেলা গাছ থেকে না পেরে যদি একটু বেলা হয়ে যদি রোদ হওয়ার পরে একটু গরম হওয়ার পরে নামাই, দেখবে উপরে এই তালের তাড়ির উপরে অথবা খেজুরের রসের উপরে ফেনা ফেনা তৈরি। আসলে এই ফেনাটা কিছুই না, এবং এটা গন্ধ শুনলে দেখতে পাবে এখান থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যাচ্ছে। দিস ইজ ইথাইল অ্যালকোহল। তাহলে আমরা এখানে দুটা জিনিস আমরা পেলাম যে এখানে অ্যালকোহল তৈরি হয় না, এখানে অ্যালকোহল তৈরি হয়। এখানে গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়, এখানে গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয় না। এখানে 673 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় আর এখানে 27 কিলো ক্যালোরি শক্তি হয়, বাকি শক্তিটা থেকে যায় অ্যালকোহলের মধ্যে। আরেকটা জিনিস আমাদের হয়ে গেল এখানে এমনিতেই যে সাধারণত সবাত শ্বসন উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণী দেহে ঘটে। আমরা যারা উদ্ভিদ প্রাণী, আমরা মানুষ, হাতি, ঘোড়া থেকে সমস্ত যেটা উন্নত শ্রেণীর প্রাণী, সেখানে আমাদের সবাত শ্বসন ঘটে কিসের মাধ্যমে? অক্সিজেনের মাধ্যমে। আর নিম্ন শ্রেণী যেমন ইস্ট, কিছু ব্যাকটেরিয়া, তারা কি করে? অবাত শ্বসনের মাধ্যমে তাদের শ্বাসকার্য চালায়। সেই জন্য তাদের শক্তিও কম লাগে এবং তারা আমরা বিভিন্ন মদ তৈরি করার সময়, অ্যালকোহল তৈরি করার সময় আমাদের ঔষধ শিল্পে, বিভিন্ন শিল্পে আমাদের অ্যালকোহলের প্রয়োজন হয়। হ্যাঁ, আমাদের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে, বোটানি ল্যাবরেটরিতে আমরা অ্যালকোহল ব্যবহার করি। এই যে আমাদের করোনা ভাইরাসের আমাদের এখন যে সময়টা আসতেছে, আমরা মূলত যে হ্যান্ড স্যানিটাইজার যেটা বানাচ্ছি সেটা কি? এটা তো মূলত 70% অ্যালকোহল হলে ভালো হয়, 65 থেকে 70% অ্যালকোহল। তাহলে আমরা এই অ্যালকোহলটা এই অবাত শ্বসনের মাধ্যমে, গাজন প্রণালীর মাধ্যমে তৈরি হয়, সেটা আমরা দেখলাম। তাহলে আমরা কি আসলো? একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, একটা হলো অক্সিজেনের অনুপস্থিতিতে। হ্যাঁ, তারপরে বিক্রিয়াটা দিল, তাহলে দুইটা বিক্রিয়া হয়ে গেল আমাদের। 673 কিলো ক্যালোরি শক্তি, এখানে 27 কিলো ক্যালোরি শক্তি। এখানে কোনো অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না, আর এখানে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণী দেহে, আর এটা হচ্ছে অণুজীব ও পরজীবের মধ্যে ঘটে থাকে। আরেকটা জিনিস আমরা এখানে দেখি, 6 নম্বর পয়েন্টে তোমরা দেখে নাও, সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়, আর অবাত শ্বসনের বেলায় শুধুমাত্র সাইটোপ্লাজমে। আমরা 7 নম্বরটাতে দেখতে পাই যে এখানে 36টি এটিপি তৈরি হয়, এখানে মাত্র 2টা এটিপি তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারণ ঘটে, পাইরুভিক অ্যাসিড আংশিক জারণ ঘটে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত যে শ্বসনের যে অংশগুলো দেখলাম, তোমরা বাসাতে এগুলো বারবার প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, এবং বিক্রিয়াগুলো যেগুলো দেখানো হলো এই বিক্রিয়াগুলোর লিখার আগে তোমরা গ্লুকোজের গাঠনিক সংকেতটা 10 বার, ফ্রুক্টোজের গাঠনিক সংকেতটা 10 বার, হ্যাঁ, 3-PGL অর্থাৎ অ্যালডিহাইডের গাঠনিক সংকেতটা 10 বার, ডাইহাইড্রোক্সি অ্যাসিড 10 বার, আর এইটা যদি আর 10 বার লিখো তাহলে দেখবে তোমরা যখন তখন যেখানে সেখানে এই বিক্রিয়াগুলো। তবে আরেকটা কথা বলে নেই, তোমাদের ফাইনাল পরীক্ষার খাতায় যদি বিক্রিয়া সহ নাও লিখো তবুও আমরা মার্ক দেব। তবে বিক্রিয়া সহ যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি তাহলে এখান থেকে হাজারো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তোমাকে সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, দেশবাসীর জন্য দোয়া করো, এবং গোটা বিশ্বের জন্য এই করোনা ভাইরাস যেন আমাদেরকে মুক্ত করে যায়। আল্লাহ পাক আমাদের এখান থেকে যেন মাপ দেয়, এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব।